আমার হাসি আরো বাড়ছিল। নিজের কাজে নিজেরই হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা। ওনাকে নকল করতে বেশ আনন্দ। আমি চেয়ার ছেড়ে উঠে ওনার মতো হাঁটার চেষ্টা করলাম। দুহাত দুদিকে ছড়িয়ে, বুক ফুলিয়ে, পা দুটো ফাঁকা করে করে হেঁটে জানলা অবধি গেলাম। সেখানকার ক্যাবিনেটের ড্রয়ারে ওনার সিগারেট থাকে। সিগারেট বের করে একটা মুখে দিয়ে ভান করলাম ধোঁয়া ছড়ানোর। খানিক সময় বাদে সেটা জায়গা মতো রেখে আবার ওনার মতো হেঁটে এসে বসলাম চেয়ারে। না অনেক হয়েছে, ওনাকে নকল করতে করতে হাঁপিয়ে গিয়েছি। আরামসে শিরোনাম দেখে নেই এবার। পত্রিকাটা চোখের সামনে মেলে ধরে পড়তে শুরু করলাম। কতক্ষণ পড়ছি কে জানে, আমার পড়া আরো গাঢ় হচ্ছিল। দেশের এত এত খবর, এখানে খুন, ওখানে ডাকাতি, এখানে ধোঁকাবাজি, এসব পড়তে গিয়ে ডুব দিলাম কাগজে। কোনো দিকেই তখন খেয়াল ছিল না। বাহ, আরাম করার জায়গাটা মন্দ হয়নি। কণ্ঠস্বরটা শোনা মাত্রই আমার পড়া ওখানেই স্তব্ধ হয়ে এলো। চোখের সামনে থেকে বিদ্যুৎ গতিতে মেলে ধরা পত্রিকা সরাতেই বর্ষর হোঁচট খেলাম। রুদ্র দাঁড়িয়ে আছেন আমার ঠিক সামনের টেবিলের ওই পাশে। এক হাত পকেট গুজে চোখগুলো ছোট ছোট করে চেয়ে আছেন। ওনাকে দেখতেই আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়াতে গেলে উনি আটকে দিয়ে বললেন, সে কি, আপনি উঠে যাচ্ছেন কেন? বসুন, এই জায়গাটা তো আপনার জন্যেই। ওনার কথায় আমার মুখ কাচুমাচু হয়ে এলো আরো। ঢোক গিলে আমতা আমতা করে বললাম, না মানে আমি আসলে কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। উনি টেবিলের ওপর খানিক ঝুঁকে এসে বললেন, ও আচ্ছা আচ্ছা, জায়গা পাচ্ছিলেন না তাই আপনি আমার চেয়ারে বসে গেলেন। পর মুহূর্তে আফসোসের ভান করে বললেন, আসলে আমারই উচিত ছিল আপনার জন্য কেবিনের জায়গায় জায়গায় চেয়ার পাতানো। তাহলে আর আপনার এই কষ্টটা হতো না। উনি যে বিদ্রূপ করে করে আমাকে কথা শোনাচ্ছেন আমি বেশ বুঝতে পারছি। কিন্তু বলার মতো আমার ভাষা নেই। একজন সাধারণ কর্মচারী অফিসের মালিকের চেয়ারে বসা কতটা অশোভনীয় আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে উনি আমাকে ওনার কর্মচারী হিসেবে না দেখে ভাইয়ের শালী হিসেবে দেখলেও তো পারেন। তা দেখবেন কেন? সেভাবে দেখলে তো আর কথা শোনাতে পারবেন না। আচ্ছা, এখন কি উনি আমায় শাস্তি দেবেন? হে আল্লাহ, অন্তত দাঁড়িয়ে থাকতে যেন না বলেন। এই কাজটা অতিমাত্রায় কষ্টের। উনি এবার মৃদু শক্ত কণ্ঠে বললেন, আপনাকে ঠিক কি বললে আপনি ঠিক হবেন বলুন তো? শাস্তির মাত্রাটা কি আরেকটু বাড়াতে হবে? আমি অসহায় চোখে চেয়ে আছি। যদি পাষণ্ডটার একটু দয়া হয়। উনি দয়া দেখালেন না। ওনার দয়া থাকলেই না দেখাবেন। উনি আমাকে হতাশ করে দিয়ে বললেন, আপনি তো কেবিনে বসার জায়গা পাচ্ছিলেন না। আচ্ছা, তাহলে বরং আপনাকে আজ আর বসতে হবে না। আমি চোখ বড় বড় করে বললাম, মানে? উনি নির্দেব কণ্ঠে বললেন, মানে, আজ পুরো অফিস আপনার বসা বন্ধ। এখানে এইভাবেই না বসে থাকতে হবে আপনাকে। ঠিক এখন যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে। কথাটা বলে উনি ঘুরে এসে ওনার চেয়ারে বসলেন। আমি তো অনেক আগেই সেখানে থেকে দূরে সরে দাঁড়িয়েছিলাম, তাই আর অসুবিধে হয়নি। উনি ওনার কাজ শুরু করলেও আমি তালগাছের মতন সোজা হয়ে দাঁড়িয়ে আছি। একটু আগে প্রার্থনা করলাম যেন এই শাস্তি না পাই, অথচ এটাই হলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে এই যা। হায় কপাল! থাক, যা হবার হোক। ভুলটা আমারই ছিল, সাজা তো ভোগ করতেই হবে। একটা বৃহৎ দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইলাম। কখনো ওনাকেও দেখছিলাম। আজকে উনি কোট, টাই কিছুই পরে আসেননি। ছাই রঙের শার্ট পরেছেন গায়ে। হাতাটা কনুই অবধি ফোল্ড করা থাকলেও ওনার ব্যান্ডেজ দেখা যাচ্ছে না। খানিক বাদে বশির ভাই টোকা দিলেন দরজায়। কাচের ওপাশ থেকে ওনাকে আসতে দেখেছি আমি। রুদ্র ওনাকে অনুমতি দিলে উনি ভেতরে এলেন। একা আসেননি, হাতে একটা মাঝারি সাইজের ট্রে। তার মধ্যে এক পিরিচে 4 পিস স্যান্ডউইচ, এক গ্লাস অরেঞ্জ জুস, আর এক গ্লাস পানি। বশির ভাই প্রথমে রুদ্রকে সালাম দিলেন। রুদ্র সালামের উত্তর নিলেন ওনার দিকে না দেখেই। হাতের ট্রে টেবিলের ওপর রাখলেন বশির ভাই। রুদ্র এবার তাকালেন। খাবারগুলোর দিকে একবার চোখ বুলিয়ে ভ্রুকুচকে বললেন, এসব কি? আপনার ব্রেকফাস্ট স্যার? আমি চেয়েছি। বশির ভাই একবার আমার দিকে তাকিয়ে আবার রুদ্রর দিকে ফিরে বললেন, না স্যার, কিন্তু ম্যাডাম বললেন আপনি কেবিনে এলে পাঠাতে। রুদ্র কপাল কুঁচকে বললেন, কোন ম্যাডাম? আপনার ম্যাডাম স্যার। না মানে আমার ম্যাডাম? এই তো সেজুতি ম্যাডাম। বশির ভাইয়ের কথার ধরনে আমার হাসি পেলেও চেপে রাখলাম। রুদ্র ঘাড় বাঁকা করে আমার দিকে ফিরলেন। আপনি আনতে বলেছেন এসব? আমি গলাটা হালকা পরিষ্কার করে বললাম, হ্যাঁ। কেন? আমি ওনার উত্তর দেওয়ার আগে বশির ভাইকে যেতে বললাম।
বশির ভাই চলে গেলেন। রুদ্র ভ্রুতে ভাঁজ নিয়ে আমার দিকে চেয়েছিলেন তখনও। আমি একবার জোরে নিঃশ্বাস নিলাম যুদ্ধের প্রস্তুতি হিসেবে। তারপর গলায় জোর নিয়ে বললাম, আমি জানি আপনি সকালে খেয়ে আসেননি, তাই আগে নাস্তা করবেন তারপর। সাময়িক বিরতি নিয়ে আমি কাঁধ ব্যাগের ভেতর থেকে 2 পাতা ওষুধ বের করে ওনার সামনে রেখে বললাম, তারপর এই ওষুধগুলো থেকে একটা একটা করে খাবেন। ব্যাস শেষ। উনি চোখ শুরু করে বললেন, কিসের ওষুধ? আপনার হাতে ব্যথার। দেখুন, আপনি যতই আমাকে মিথ্যে বলুন না কেন, আমি ঠিক জানি আপনি কাল আপনার প্রেসক্রিপশন সাথে নিয়ে যাননি, তাই ওষুধও কেনেননি। আর রাতে আপনার ওষুধ খাওয়া হয়নি, তাই আমি নিজেই আপনার জন্য কিনে এনেছি। উনি ভ্রু অয়ের ভাঁজ আরো তীব্র করে বললেন, এসব আপনি কি করে জানলেন? এই লোক খালি প্রশ্ন করে। এত কথা শুনে হবেটা কি? ওষুধ এনেছি খানা। প্রেসক্রিপশনের ব্যাপারটা তো ওনাকে ফলো করে জেনেছি, আর না খেয়ে আসার বিষয়টা জেনে নিয়েছি অভ্র ভাইয়ার থেকে। সেসব তো আর ওনাকে বলা যাবে না, বললেই বিপদ। পাল্টা ভ্রু কুঁচকে বললাম, সেটা জেনে আপনি কি করবেন? আপনার ওষুধের দরকার, ওষুধ খেলেই হচ্ছে। নিন, শুরু করুন। উনি মুখের অপর গম্ভীর কণ্ঠে বললেন, নো ওয়ে, সরান এসব। আমিও ছেড়ে দেয়ার পাত্রী নই। বললেই হলো, আপনাকে তো ওষুধ খেতেই হবে। আমি খাব না, আপনি খাবেন। না, হ্যাঁ, নো, ইয়েস। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কমাকমি করতে আমি পারি না। ওষুধ আপনাকে আমি খাওয়াবই। উনি ভ্রু নাচিয়ে বললেন, তাই নাকি? আর যদি না খাই? আমার এত মেজাজ খারাপ লাগছিল, কিন্তু মেজাজ দেখালে চলবে না। উনি প্রচণ্ড খারবাকা। উল্টে বেঁকে বসবেন। অনুরোধ করে বললাম, এমন করবেন না। দেখুন, ওষুধ না খেলে আপনার হাত ঠিক হবে না তাড়াতাড়ি। এতেও কাজ হলো না। উনি প্রচণ্ড ইগো দেখিয়ে বললেন, আমার হাত আমি বুঝব। আপনার এত ভাবার দরকার নেই। কফি নিয়ে আসুন যান। অসম্ভব। খালি পেটে নো কফি টফি। আপনি আগে নাস্তা করবেন, তারপর ওষুধ খাবেন। অ্যান্ড দ্যাটস ফাইনাল। উনি দাঁত খিটমিট করে বললেন, মিস সেজুতি, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বশ। আমার ভয় লাগলেও সাহস নিয়ে বললাম, না ভুলিনি। আপনি আমার বস হলেও এই মুহূর্তে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমার কোনো শুভাকাঙ্ক্ষীর প্রয়োজন নেই, সে আমি জানি। কিন্তু এখন আপনার প্রয়োজন অনুযায়ী আমি কাজ করব না। ওষুধ আপনাকে খেতেই হবে। আর যদি না খান তো? উনি এক ভ্রু উঁচিয়ে বললেন, তো? আমি এলোমেলো দৃষ্টি ফেলে ভাবলাম, তো কি হবে? কি করতে পারবো আমি? ওনার যা শরীর, আমাকে আছাড় মারলেও আমার কিচ্ছু করার থাকবে না। ব্যাপারটা অন্যভাবে সামলাতে হবে। আমি তাৎক্ষণিক মুখ কাদো কাদো করে বললাম, আপনি ওষুধ না খেলে আমি এক্ষুনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকব। আর সবাই যখন ছুটে আসবে, আমি বলবো আপনি আমাকে মেরেছেন। আর একটা মেয়ের গায়ে হাত তোলা বসকে নিশ্চয়ই কেউ মানবে না। উনি হতভম্ব দৃষ্টিতে তাকালেন। আমার কথাগুলো বড্ড কৌতুক কৌতুক মনে হয়েছে ওনার। সঙ্গে সঙ্গে বিদ্রূপ করে বললেন, সত্যি, আপনার ঘটে থাকা বুদ্ধিতে আমি অভিভূত। প্রথমত, আমার কেবিন সাউন্ডপ্রুফ, আপনি চিৎকার করলেও কেউ টের পাবে না। আর দ্বিতীয়ত, আমার এই গোটা অফিস সিসি ক্যামেরার আওতাধীন। আপনার অভিযোগ জাস্ট 2 মিনিটে প্রমাণ করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমি তবদা খেয়ে চেয়ে থাকলাম। সত্যিই তো, এসবই তো আমার জানা। তাও কেমন বোকা বোকা কথা বললাম। না, এভাবে বলে কোনো লাভ নেই। হঠাৎ অন্য একটা বুদ্ধি এলো মাথায়। শাসানোর ভঙ্গিমায় বললাম, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওষুধ খাবেন কিনা? উনি আগের মতোই বললেন, না। আমি চোখ বুজে দম ফেলে আবার তাকালাম। এক পা এগোলাম ওনার দিকে। উনি জিজ্ঞাসু চেহারায় চেয়েছিলেন। আমি কি করতে চলেছি সেটাই ওনার প্রশ্ন। আমি ধরফর করে ওনার টেবিল থেকে ল্যাপটপটা ছো মেরে নিলাম হাতে। উনি চমকে উঠলেন। আমি এক দৌড়ে জানলার কাছে গিয়ে বললাম, আপনি ওষুধ না খেলে আমি এই 7 তলা থেকে ফেলে দেব এটাকে। উনি ভড়কে উঠে দাঁড়ালেন। আমাকে চোখ রাঙিয়ে বললেন, মিস সেজুতি, আপনি এমন কিচ্ছু করবেন না। আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বার করে দেব। আমি উদাসীন কণ্ঠে বললাম, দিলে দেবেন। জরিমানার টাকা তো? ওটা আমি একটা কিডনি বেচে দিয়ে দেব। তবুও আপনাকে ওষুধ খাওয়াবই। আর না খেলে এটাকে। আমি জানলার গ্লাস সরিয়ে ল্যাপটপ ফেলে দেওয়ার নাটক করতেই উনি আর্তনাদ করে বললেন, নো, ডোন্ট ডু দিস। সেজুতি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ওনার লাল চোখেও আমার ভয় লাগছে না। এমন জোরজবরদস্তিতে অন্যরকম মজা পাচ্ছিলাম। এরপর আমার কপালে কি শনি লেখা আছে আমি জানি না। কিন্তু ওনার ওই নাজেহাল মুখটা দেখে যে তৃপ্তি পাচ্ছি সেসবের কাছে সব তুচ্ছ।
একটা কেন? এরকম 100টা ল্যাপটপ উনি তুড়ি মেরে কিনতে পারবেন আমি জানি। কিন্তু এটা ওনার অফিসিয়াল ল্যাপটপ। নিশ্চয়ই সব ডকুমেন্টস আছে এর মধ্যে। তাই জন্যে ওনার এত পায়তারা। খারাপ হলে হবে, কথা না শুনলে ফেলবই এটাকে। আপনাকে তো আমি। উনি এগিয়ে আসতে নিলে আমি তড়িঘড়ি করে বললাম, এগুলোই ফেলে দিলাম। আমি ফেলে দেবার ভয় দেখালাম আবার। উনি থমকে দাঁড়িয়ে হাত উঁচু করে বললেন, ওকে, 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 আমি রাজি। ফেলবেন না ওটাকে? আমার ঠোঁটের রাজ্য জয়ের হাসি ফুটল। উনি দাঁত কিরমিরিয়ে বললেন, আমি ওষুধ খাবো। আগে ল্যাপটপ আমার কাছে দিন। আমি মাথা নেড়ে বললাম, জি না, এত বোকা ভাববেন না আমায়। আগে আমার কথা শুনবেন, তারপর আপনার জিনিস ফেরত পাবেন। উনি দাঁত খিচে বললেন, আপনার কপালে কিন্তু দুর্ভোগ আছে। আমি তোয়াক্কা না করে বললাম, সমস্যা নেই, খান আগে। বসুন চেয়ারে। কি হলো, বসুন। উনি আমার দিকে কটমটে চেহারায় চেয়ে থেকেই চেয়ারে বসলেন। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, খাবার কি আমার মুখে? ওদিকে তাকান। উনি ঠোঁট ফুলিয়ে বিরক্তির শ্বাস ফেলে স্যান্ডউইচের একটা পিস হাতে নিলেন। আমার দিকে আবার তাকালে আমি চোখের ইশারায় খেতে বললাম। উনি দাঁত চেপে খেতে শুরু করতেই ঠোঁট চেপে হাসলাম আমি। উনি এরপর জুসের গ্লাসে দুবার চুমুক দিয়ে মুখ মুছলেন টিস্যুতে। আমি হেসে বললাম, গুড বয়, টেবিলের অপর ওষুধ আছে, খান। উনি চুপচাপ ওষুধের পাতা দুটো থেকে একটা একটা করে ওষুধ বার করলেন। আমি তীক্ষ্ণ চোখে পরখ করছিলাম ওষুধগুলো ওনার গলবিল অতিক্রম করেছে কিনা। উনি গিলে ফেলতেই হাফ ছেড়ে বললাম, এই তো হয়েছে। একেই বলে খেলার নাম বাবাজি। আমি হেলে দুলে ল্যাপটপ নিয়ে এসে ওনার টেবিলের ওপর রাখলাম। এই যে আপনার যক্ষের ধন। শুনুন, এই ওষুধ দুটো রাতেও খেতে হবে। সকাল আর রাত, দুপুরে নেই। উনি রাগে হিসইস করছিলেন, কিন্তু মুখে একটা শব্দও নেই। কেমন অপ্রচলিত চোখে চেয়েছিলেন নিচের দিকে। আমি চোখ সরু করে বোঝার চেষ্টা করছিলাম আবহাওয়া ঠিক কী রকম। মানে সব কি শান্ত, নাকি উনি সত্যিই আমাকে কাছ থেকে বার্থডে আর ফোন দিয়াচ্ছেন। উনি হঠাৎই বলে উঠলেন, বের হন। আমি সন্দেহী কণ্ঠে বললাম, জি। উনি একইভাবে শান্ত কণ্ঠে বললেন, এই মুহূর্তে আমার চোখের সীমানা থেকে বেরিয়ে যান। আপনার সময় 10 মিনিট। তারপর আপনার সাথে কি ঘটবে আমি কথা দিতে পারছি না। আমি ভয়ে ঢোক গিললাম। ওনার এই ঠান্ডা হুমকি যথেষ্ট আমার জন্য। উনি যে স্পষ্ট আমাকে অফিস ত্যাগ করতে বলছিলেন, আমি সাথে সাথে বুঝে নিলাম এখানে থাকা সত্যিই বিপজ্জনক। যত্রতত্র ব্যাগ উঠিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। দরজার বাইরে এসে লিট করে আরেকটা কথা মনে পড়ায় থেমে থমকে দাঁড়ালাম। আবার ওনার কেবিনের দরজাটা একটু ঠেলে মাথা বের করে বললাম, রাতে ওষুধগুলো মনে করে খাবেন কিন্তু। উনি তাকাতেই আমি ধরফর করে দরজা ভিজিয়ে ছুটে চলে আসি। যান বাঁচানো ফরজ কাজ, চাকরি থাকুক বা না থাকুক। ওষুধ তো খাইয়েছি। খরগোশ হয়ে বাঘের সাথে লড়াইয়ে জিতেছি, এই সৌভাগ্য। সেজুতির ছায়া অদৃশ্য হওয়া বুদ্ধি তাকিয়েছিল রুদ্র। চোখ সরিয়ে নিচের দিকে তাকালো, এরপর আচমকা মুচকি হাসিতে মেতে উঠল তার ওষ্ঠদ্বয়ে। খানিকক্ষণ আগেও গিয়ে মায়ের কাছে কেঁদে কেটে বুক ভাসিয়েছে কেউ ওষুধ খাওয়া নিয়ে জোর করে না বলে। অথচ এই মেয়েটা কি অদ্ভুত পাগলামি করে ওষুধ খাওয়ালো তাকে। এতগুলো বছর পর এই প্রথম হলো এমন। রুদ্রর মুচকি হাসি আরেকটু তীব্র হলো। সেজুতির পাগলামির কথা ভেবে মুখের বিরক্তির ধরন পাল্টে এলো ধীরে ধীরে। হঠাৎ কাচের ওপাশ থেকে অভ্রকে আসতে দেখে যত্র নিজেকে স্বাভাবিক করল রুদ্র। মুচকি হাসি লুকিয়ে গম্ভীর করল মুখটাকে। ল্যাপটপ অন করে ভান করল কাজ করার। ডট 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 ডট। কি করছো ভাই? রুদ্র দরজার দিকে তাকিয়ে বলল, ভেতরে আয়। অভ্র এসে একটা চেয়ার টেনে বসল। টেবিলের খাবারগুলো দেখে হেসে বলল, বাহ, ব্রেকফাস্ট করে নিয়েছো। ওষুধও খেয়েছো দেখছি। এটা আবার কি করে হলো? তুমি তো ওষুধ খেতেই চাও না। রুদ্র হালকা কেশে বলল, তুই আর কি, তুই কিছু বলবি? হ্যাঁ, বলবো তো, বল। অভ্র একটু নড়েচড়ে বলল, ভাই, আজ তো আমাদের অফিসের বর্ষপূর্তি হলো। প্রত্যেকবার পার্টি রাখো, এবার তো কিছু বললে না এ নিয়ে। রুদ্র ক্ষণিক চুপ থেকে বলল, খেয়াল ছিল না। তুই অ্যারেঞ্জ কর, আর অফিসের সবাইকে জানিয়ে দে। আজকে ছুটি বিকেল 5টায়, পার্টি রাত 8টায়। আর মাস্ট সবাই যেন প্রেজেন্ট থাকে। ওকে ভাই। অভ্র উঠে যেতে নিয়ে আবার বসল, আস্তে করে বলল, একটা কথা বলবো ভাই। রুদ্র একবার তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনের দিকে ফিরে বলল, কি? অভ্র খানিক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, ভাই, আরিশাকে আসতে বলি। রুদ্র থেমে গেল।
অভ্রর দিকে তাকাতেই তাড়াহুড়ো করে বলল, না থাক ভাই, বলবো না। দরকার নেই। রুদ্র স্থির কণ্ঠে বলল, আমি নিষেধ করেছি তোকে। অভ্রর চেহারা চকচকে হয়ে এলো। উচ্ছল কণ্ঠে বলল, সত্যি ডাকবো ভাই? হুম। আর তোর বউয়ের বোনকে বলবি, এজ আগেস্ট নয়, উনি যেন অফিসের এমপ্লয়ি হিসেবে আসেন সেখানে। অভ্রর খুশি মিলিয়ে এলো। ভাইয়ের সেজুতির সাথে এই শত্রুতা কবে শেষ হবে কে জানে। আস্তে করে বলল, ওকে, মিস লুবনাকে ডেকে কাজ বুঝিয়ে দিস। যা এখন। অভ্র উঠে চলে যেতেই রুদ্র চেয়ারের সাথে হেলান দিল। সেজুতিকে নাস্তানাবুদ করার দারুণ ফন্দি এসেছে মাথায়। আমার সাথে পাঙ্গা। মজা বোঝাচ্ছি মিস সেজুতি। আসুন একবার পার্টিতে। কে কাকে কোথায় ফেলে দেয়, বুঝবেন। তখন সন্ধে প্রায়। একটু আগে আজানের মধুর ধ্বনি শেষ হলো। বিছানার অপর থম মেরে বসে আছি আমি। পুরোপুরি পাথর হওয়ার জোগাড়। আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। অন্যদিকে আপু, সে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজছে আর গুনগুন করে গান গাইছে। আমার নির্বাক চলচ্চিত্র বনে থাকার গুরুতর বিষয়টা পাত্তাই দিচ্ছে না। আপুর চোখে, মুখে, মনে আনন্দের হল্লাহল্লি। ঠিক তার উল্টো দিকে আমার মনে আমাবস্যার মতো অন্ধকার। এর কারণটা অবশ্যই আজকের রুদ্রর অ্যারেঞ্জ করা পার্টি। সারাদিন ভালোই কাটিয়েছি। রুদ্রর হুমকিতে ভয় পেয়ে পালিয়ে বাড়ি এসে পা দুলিয়ে পার করেছি সময়ে। কিন্তু এই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। অভ্র ভাইয়া বিকেলে ফোন করে জানালেন, আজকে অফিসের বর্ষপূর্তি উপলক্ষে রেডিসন ব্লুতে পার্টি রাখা হয়েছে। আর আমাকে উদ্দেশ্য করে রুদ্র ছুড়ে দেয়া সেই মহৎ বাণীটাও শোনালেন। তারপর থেকে আমার এই উসখুস, আমার নীরবতা। জোরপূর্বক তৈরি হয়েছি। যেতে মন চাইছে না, তবুও যেতে হবে। তবে ওনার এই কথার পেছনে যে যুদ্ধের সুপ্ত আহ্বান উকি মারছে ভীষণ টের পাচ্ছি আমি। নিশ্চয়ই পার্টিতে আমাকে জব্দ করার কথা ভাবছেন উনি। ওনার মনে নির্ঘাত কোনো বদমতলব রয়েছে। আমি তো সারাদিন অপেক্ষা করছিলাম, চাকরি থেকে আমাকে বরখাস্ত করার নোটিশ পাঠালেন নাকি। কিভাবে টাকা জোগাড় করব সে নিয়েও ডুবেছিলাম চিন্তায়। বড়মুখ করে কিডনি বেচে দেব বললেই তো আর হলো না। আমি আদৌ সেটা পারবো নাকি সন্দেহ আছে। পার্টিতে আমার জন্য যে কি অপেক্ষা করছে। অবশ্য উনি বলেছিলেন, আমার কপালে দুর্ভোগ আছে। নিশ্চয়ই সেরকম কিছু একটা হবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি আপুর রুমে, অথচ আপুর হওয়ার নাম নেই। সেই সেজেই চলছে। দেখে মনে হচ্ছে প্রোগ্রামে নয় বিয়ে করতে যাচ্ছে। আমি অবশেষে বিরক্ত হয়ে বললাম, আর কত দূর? আপুর চুলে চিরুনি দিতে দিতে বলল, এই তো হয়ে এসছে। তুই প্লিজ তাড়াতাড়ি কর। এতক্ষণ লাগে নাকি? মেয়েদের তৈরি হতে একটু তো টাইম লাগে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমিও তো মেয়ে। কই আমি তোর মতো এত সাজগোজ করছি নাকি? একসাথে তৈরি হতে গিয়ে আধ ঘন্টা আগে এসে বসে আছি। এরকম করছিস কেন? ওখানে কত লোক আসবে বলতো? বসের বাড়ির বউকে দেখবে না তারা? তো সেইভাবেই না যেতে হবে আমাকে? আমি আবার ধপ করে বসে পড়লাম। দুঃখী দুঃখী মুখ করে বললাম, হ্যাঁ, তোর আর কি? সামনে বিয়ে, মনে কত আনন্দ। আমি বুঝতে পারছি আমার জ্বালা। অমন লোকের খপ্পরে যেন আমার শত্রুও না পড়ে। শেষের কথাটা বিড়বিড় করে বলাতে আপু শুনতে পায়নি। তবে ওপরওয়ালার অশেষ রহমতে তার তৈরি হওয়া ওখানে সমাপ্ত হলো। উঠে দাঁড়িয়ে বলল, চল। আমিও উঠে দাঁড়ালাম। বিছানার ওপর থেকে ফোন তুলে নিলাম হাতে। দরজা দিয়ে বের হতে যাব হঠাৎ আপু ডেকে বলল, এই দাঁড়া দাঁড়া। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কি, তোর সমস্যাটা কি সেজুতি? একটা প্রোগ্রামে এরকম পান্তাভাতের মতো চেহারা নিয়ে যাবি নাকি? একটু সাজবি না? আমার এসব ভালো লাগে না। না লাগলেও লাগাতে হবে। সবাই যেমন আজ জানবে আমি অভ্রর হবু বউ, তেমন তুই যে ওর শালিকা, সেটাও তো জানবে। আমি ফুস করে এক নিঃশ্বাস ফেলে বললাম, তা এখন কি করতে হবে? 3 পিস নতুন টাই পরেছি। আরও একটা পরব এর ওপর। না, ড্রেস ঠিকঠাক, শুধু একটু মেক আপ করিয়ে দেই। আপু আমার গালে ফাউন্ডেশন লাগাতে এলেই আমি এক হাত দূরে ছিটকে গিয়ে বললাম, না না, এসব আমি লাগাব না। সাজতে হবে এই তো। আমি এগিয়ে এসে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়ালাম। পরনে যেহেতু লাল রঙের 3 পিস, তাই একটা লাল টুকটুকে লিপস্টিক লাগালাম ঠোঁটে। সাথে চোখ ভর্তি কাজল। আর কি চাই? আপুর দিকে তাকাতেই ও কপাল কুঁচকে বলল, আমি এত ভারী মেকআপ করলাম, অথচ বেশি সুন্দর লাগছে তোকে। আমি হেসে ফেললাম। আপুর ফোনে তখন অভ্র ভাইয়া কল দিয়েছে। বার হয়েছে কিনা খোঁজ নিতে।
আপু ব্যস্ত কণ্ঠে কথা বলে লাইন কাটলেই আম্মুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম দুবোন। বাড়ির সামনে একটা মস্ত বড় গাড়ি এসে থেমেছে। এই গাড়িটা অভ্র ভাইয়ার। ভাইয়া তার বউয়ের সব সুযোগ সুবিধায় ভীষণ তৎপর। এই তো, দেরি যাতে না হয়, কি সুন্দর না বলতেই পাঠিয়ে দিলেন বাহন। এবার শুধু উড়ে যাওয়ার পালা। আপু তাড়াহুড়ো করে গাড়িতে উঠলেও আমি এগুচ্ছি পিপিলিকার মতো। খুব করে চাইছি গাড়ির অবধি যেতে যেতে যেন প্রোগ্রাম শেষ হয়, কিন্তু সে কি সম্ভব। গাড়িতে উঠে বসতেই একটানে যেন হিস হিস করে পৌঁছে গেলাম। হোটেলটা কতলা বিশিষ্ট আমি জানি না, তবে দেখতে কোনো উঁচু পাহাড়ের থেকে কম লাগছে না। এত নামিদামি হোটেলের সামনে থেকে হেঁটে গিয়েছি বহুবার, আজ প্রথমবার ভেতরে ঢুকছি। অনুভূতির বদলে প্রচণ্ড ভয় লাগছে। সামনেই রুদ্র রওশন চৌধুরীও পেতে আছেন। আমাকে দেখা মাত্রই খোপাত করে ধরে শপাত করে গিলে খাবেন বোধ হয়। আমাদের গাড়ি এসে থামতেই অভ্র ভাইয়াকে খুঁজে পেলাম। সাঙ্গ পাঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছেন গেটের বাইরে। আমি আর আপু গাড়ি থেকে নামতেই অভ্র ভাইয়া এগিয়ে এলেন। আপুর পরনে ছিল লেহেঙ্গা, ভারী নয়, মোটামুটি। অভ্র ভাইয়া এসে সবার মধ্যে আপুকে গাঢ় হাত দিলেন। আমার চোখ উঠে এলো কপালে। এদের মাখো মাখো প্রেম দেখে নিজের সিঙ্গেল থাকার তীব্র কষ্ট আরো বেশি করে নাড়া দেয়। ইউ আর লুকিং সো গর্জিয়াস বেবি। অভ্র ভাইয়ার কথায় আপু দাঁত কেলিয়ে হাসল। তস্তসে কমলালেবুর মতো হয়ে এলো ওর চেহারা। আমি পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছি। বাকিরা এসে আপুকে ফুলের বুকে দিয়ে স্বাগতম জানাচ্ছে। নিজেকে বড্ড বেমানান লাগছিল এসবে। ওপরের দিকে তাকিয়ে ভাবলাম, কবে যে আমার বিয়ে হবে। অবশ্য বিয়ে হলেই বা আমার জন্য নিশ্চয় আমার মত লোকের দেখাই পাব। এত বড় বাড়ির বউ, আর আমি, আদৌ সম্ভব? আম্মু তো সারাক্ষণ বলে, কি দেখে যে ছেলেপক্ষ বিয়ে করবে তোকে। না পারবি রান্না করে খাওয়াতে, না পারবি ছেলের একটা জামা কাপড় ধুয়ে দিতে। মাঝে মাঝে আমিও গভীরভাবে ভাবি, সত্যি তো, আমার কপালে কি আছে। আমি তো কোনো কাজই পারি না। ছোটবেলা থেকে পড়াশোনা করে বাকি সব শিখে উঠেছে। আর এসে যদি দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। অভ্র ভাইয়ার কথায় আমার ধ্যান ভাঙল। মৃদু হেসে হাঁটা ধরলাম সামনে। আরিশা আপু আর ভাইয়া হাত ধরাধরি করে একসাথে হাঁটছেন। ওদের দুজনকে বেশ মানায়। দুপাশে কিছু অল্প বয়সী মেয়ে, আপু আর ভাইয়ার গায়ে ফুলের পাপড়ি ছেটাচ্ছিল। ওদের পাশাপাশি থাকায় কিছু সংখ্যক এসে আমার গায়েও পড়ল। আমি ওসব নিয়ে ভাবছি না। আমি এদিক ওদিক তাকাচ্ছি। প্রথমত রুদ্রকে খুঁজছি, দ্বিতীয়ত আমার পরিচিত কাউকে। কারণ আপু তো ভাইয়ার সাথে থাকবে, আমি কি একা একা ঘুরব? যদিও তোহা আসবে কিনা জানি না। আর এ কদিনে অনিল ছাড়া আমি কাউকেই চিনি না। অনিলকেও দেখলাম না এদিকটায়। দেখতে দেখতে ভেতরে ঢুকলাম হোটেলের। একটু এগোতেই আপু আমাকে বলল, আমি একটু আসছি, তুই থাক। কথাটা নতুন লাগেনি, এটা হওয়ারই ছিল। আমি দাঁড়িয়ে শুরু করলাম অপেক্ষা। আপুর নয়, পরিচিত কারোর। হঠাৎ দেখলাম আমার দিকে বশির ভাই এগিয়ে আসছেন। ওনাকে দেখলেই আমার কৌতূহল চারগুণ বেড়ে যায়। কারণ উনি সব সময় একটা কথাই বলতে আসেন, ম্যাডাম আপনাকে ডাকছে। আজকে কে ডাকছে আমাকে, সেটাই প্রশ্ন এখন। ওনার পরনে আজ সেই প্রতিদিনকার খাকি রঙের জামা প্যান্ট নেই, বরং বেশ সুন্দর একটা চেক শার্ট আর প্যান্ট পরে এসেছেন উনি। বশির ভাই এসে আমার সামনে থামলেন। হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছেন ম্যাডাম? আমিও হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। ওনার কথায় একটু নিশ্চিন্ত লাগলো। হয়তো গল্প করতে এসেছেন। আমার মতোই মনে হয় কাউকে খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আমার এই ধারণা খুব বেশি স্থায়ী হয়নি। উনি চিরচেনা সেই বলি আওড়ে উঠলেন, ম্যাডাম আপনাকে যে একটু বসো ডাকছিলেন। আমি চোখ বড় বড় করে বললাম, কোন বসো? বসো তো একটাই ম্যাডাম, রুদ্র রওশন চৌধুরী। আমি ছোট করে বললাম, ও কিন্তু। বশির ভাই উদ্বেগ নিয়ে বললেন, কিসের আর কিন্তু ম্যাডাম? আপনি আসার পর বসো আপনাকে এতবার ডাকছেন, এতে তো আমি নিজেই অবাক হচ্ছি। আপনাকে আমার কাজগুলো দিয়ে দিলেন উনি। বসো কিন্তু ওনার পিএ মানে লুবনা ম্যাডামকেও এতবার কেবিনে এলাও করেন না। অথচ আপনাকে দেখুন সকালে কেবিনে ডাকলে বিকেলে বার হতে দেন। এটা নিয়ে আমাদের সবার খুব কৌতূহল ছিল। কিন্তু আজকে একটু একটু জানতে পারলাম এর কারণ। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এর আবার কি কারণ? ওই যে ম্যাডাম, আপনি বসের আত্মীয়। সেটা আজই না বুঝলাম। বশির ভাই দাঁত বের করে হাসলেন। আমার একটু হাসি পেল না। কারণ ওনার বসের আত্মীয় হয়েও আমার বিশেষ কোনো লাভ হয়নি।
মোট কথা ওনার সাথে আমার পরিচয় হওয়ার গোটা বিষয়টাই একটা লস প্রজেক্ট। আমি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বললাম, কোথায় উনি? বশির ভাই হাত দিয়ে দেখালেন, এই তো ম্যাডাম, বামে গিয়ে সোজা। আমি আর কথা না বাড়িয়ে পা বাড়ালাম সেদিকে। হাঁটছি তো হাঁটছি, রুদ্রর দেখা নেই। উল্টে লোক সমাগম ফেলে আসছি পেছনে। চারপাশটা চোখ ধাঁধানো লাইটিং করা থাকলেও এখন একটু ভয় ভয় লাগছে। হঠাৎ খানিক দূর থেকে রুদ্রর অবয়বের দেখা পেলাম। হোটেলের এখানটায় সুইমিং পুল। উনি সবুজ পানিগুলোর দিকেই ঘুরে আছেন। জায়গাটা পুরো ফাঁকা। এখানে কেন কোনো গেস্ট নেই সেটাই আমার প্রশ্ন। আমি দুপা এগিয়ে গেলাম। ঘাড় উঁচিয়ে ওনার ঘুরিয়ে রাখা মুখ দেখার চেষ্টা করলাম। কিন্তু হলো না। আস্তে করে বললাম, ডেকেছেন? উনি আমার কথায় ঘুরে তাকালেন। ওনার ভ্রুগুলো কুঁচকে ছিল তখন। হঠাৎ আমাকে দেখতেই সেগুলো টানটান হয়ে এলো। উনি আমার পা থেকে মাথা অবধি দেখলেন। সেটা আমি স্পষ্ট বুঝলাম। কিন্তু এভাবে পরখ কেন করছেন সেটুকু বুঝে উঠিনি। উনি আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে ফিরলেন, হালকা গলা জেরে কেশে ঠোঁট উঁচু করে শ্বাস ফেললেন। এরপর আমার দিকে তাকালেন, ভ্রু নাচিয়ে বললেন, ভয় পাচ্ছেন? আমি শুকনো ঢোক গিলে বললাম, ভয় কেন পাবো? আমি অতি সহজে ভয় পাই না। আমি খুব সাহসী। উনি কপালের একপাশে দুটো আঙুল ঘষলেন। কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে না মিস সেজুতি। আপনার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি ভয় সিটিয়ে আছেন। এই জন্যেই তো এত দূরে দাঁড়িয়েছেন। আমি আমতা আমতা করে বললাম, দূরে কোথায়? এখান থেকে আপনি যা বলবেন সব শোনা যাবে। আপনি বলুন। রুদ্র আমার দিকে এগিয়ে এলেন। আমি গোল চোখে আশেপাশে দেখছিলাম। উনি এসে আমার সামনে থামলেন। মিস সেজুতি, আজ তো আপনি আপনার সাহসের দারুণ প্রমাণ দিয়েছেন, তাই না? আমি উত্তর দিলাম না। উনি আমার চারপাশে ঘুরে ঘুরে বলতে লাগলেন, কি কি যেন বলছিলেন আজ। আপনি আমাকে ভয় পান না? চাকরি গেলেও আপনার কোনো অসুবিধে নেই, এরকমই কিছু তো? আচ্ছা, আমার ল্যাপটপ ফেলে দেওয়ার কথা ভাবতেও আপনার ন্যূনতম চিন্তা হলো না যে এরপর রুদ্র রওশন চৌধুরী আপনার সাথে কি করতে পারে? উনি ঘুরছেন, সাথে আমার মাথা ঘুরছে। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম। ব্যাটা দারুণ ফন্দিবাজ। কাঁপা কণ্ঠে বললাম, আমি তো ল্যাপটপ ফেলিনি, ভয়ে দেখাচ্ছিলাম। উনি দাঁড়িয়ে পড়লেন। এতক্ষণে আমাদের অবস্থানটা ঘুরে গেল। যেখানে উনি ছিলেন সেখানে আমি, আর আমার জায়গায় উনি। ওনার মুখ এতটা সময় বেশ স্বাভাবিক থাকলেও এবার চোয়াল হয়ে এলো মজবুত, শক্ত। তাই নাকি? রুদ্র রওশন চৌধুরীকে ভয় দেখানো। এই শাস্তি তো আরো ভয়ানক হবে মিস সেজুতি। কথাটা বলেই উনি আমার দিকে এগোতে শুরু করলেন। ওনার হাবভাব আমার মোটেও সুবিধের লাগলো না। আমি নিশ্চিত উনি আমার ঘাড় ধরে মটকে দেবেন। এমন নির্বিলি জায়গায় আমাকে মেরে গুম করতে ওনার জাস্ট 2 মিনিট লাগবে। ওনার এগিয়ে আসায় ঘাবড়ে গিয়ে পেছাতে শুরু করলাম আমি। উনি এগোচ্ছেন, আমি ক্রমশ পিছিয়ে আসছি। আপনার এত সাহস, তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথায় কেঁপে কেঁপে বললাম, আপনি এগিয়ে আসছেন বলে তো। উনি তাও থামছেন না, এগোচ্ছেন। আমি ঢোক গিলে বারবার পেছনে তাকাচ্ছি। আমার পেছনে সুইমিং পুলের টলটলে জল। এর মধ্যে পড়লে ইজ্জতের দফারফা আজ। কিন্তু উনি তো থামার নামই নিচ্ছেন না। ঠিক যখন আমি পুলের কিনারায় এসে পৌঁছালাম, হঠাৎই থেমে গেলেন উনি। পকেট দুহাত গুজে দাঁড়ালেন। ভ্রু নাচিয়ে বললেন, আচ্ছা বলুন তো, ঠিক যেভাবে আপনি আমার ল্যাপটপ ফেলে দিতে চেয়েছিলেন, একইভাবে যদি এই পানির মধ্যে আমি আপনাকে ফেলে দেই। ওনার কথায় আমার চোখে কোটর ছেড়ে বেরিয়ে এলো। উনি আবার বললেন, আপনি তৈরি তো? কথাটা বলে উনি আরেক পা এগোতে নিলেই আমি পিছিয়ে আসতে চাই। আজকাল ঠিক যে ভয় থাকি আমি সেটাই সত্যি হয়। এখনও এর ব্যতিক্রম হলো না। চিত হয়ে পড়তে নিলাম পানির মধ্যে। শেষ। সব আশা ভরসা শেষ। আচমকা খপ করে উনি এক হাত টেনে ধরলেন আমার। সঠিক সময়ে আটকে দেয়। পড়তে গিয়েও পানির ওপর ঝুলন্ত দশায় রইলাম আমি। আমার বুক ধড়ফড় করছে। উনি হাত ধরলেও বা ওনার এই ধরার অপর ভরসা নেই আমার। সেদিনের মতোই যদি ফেলে দেন। উদ্বিগ্ন কণ্ঠে বললাম, প্লিজ আমার হাত ছাড়বেন না। প্লিজ, আমাকে ফেলবেন না। আমি সাঁতার জানি না প্লিজ। উনি চোখ ছোট করে বললেন, কেন ফেলবো না কেন? আপনাকে ফেলাই উচিত। না না, আপনার অফিসের দোহাই, ল্যাবরেটরির দোহাই আমাকে ফেলবেন না। নো ওয়ে। কথাটা বলেই উনি নিচের দিকে হালকা ধাক্কা দিলেন আমায়। আমি আর্তনাদ করে বললাম, না, আমাকে ফেলবেন না। আমি সাঁতার জানি না।
উনি আমার দিকে চেয়েছিলেন। ওনার চেহারায় স্পষ্ট রুক্ষতা। বাইরে বাইরে হলেও ভেতরে যে উনি আনন্দে লাফাচ্ছেন আমি খুব ভালো করে জানি। আমাকে নাস্তানাবুদ করতেই ওনার শান্তি। আমি ভয়ে মরছি আর উনি মজা নিচ্ছেন। আমি ওনাকে অনুরোধ করে বললাম, প্লিজ আমাকে ফেলবেন না, তুলুন আমায়। উনি একটু চিন্তা করে বললেন, বেশ ফেলব না, বাট ইন 3 কন্ডিশন। আমি ভ্রু কুঁচকে বললাম, কি শর্ত? উনি ভ্রু উঁচিয়ে বললেন, আবার প্রশ্ন করছেন। উনি একটু আগের মতোই আমাকে ঠেলতে গেলে আমি আটকে বললাম, না, না, কোনো প্রশ্ন করব না। আপনার 3টে কেন 300টা শর্ত থাকলেও করব না। গুড। কন্ডিশন নম্বর 1, আমি যা বলবো আপনাকে শুনতে হবে। আমি তড়িঘড়ি করে বললাম, শুনব, সব শুনব। কন্ডিশন নম্বর 2, মুখে মুখে তর্ক করবেন না। কথায় কথায় এত প্রশ্ন করা যাবে না। আর প্রয়োজনের একটা বেশিও কথা বলতে পারবেন না। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আর তৃতীয় শর্ত। উনি একটু চুপ থেকে বললেন, ভবিষ্যতে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগানো বন্ধ। আমি হতভম্ব কণ্ঠে বললাম, আবার কেমন শর্ত? আমার চোখ, আমার মুখ আপনার কি? উনি অবাক হওয়ার ভান করে বললেন, আপনি আবার এভাবে কথা বলছেন। প্রথম শর্তের কথা ভুলে গিয়েছেন। আপনাকে দেখছি ফেলে না দিলে হচ্ছে না। আমি চিৎকার করে বললাম, না না, শুনবো, যা যা বলেছেন সব করব। সত্যি? ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পর মুহূর্তে মুখ কাচুমাচু করে বললাম, এবার তো আমাকে তুলুন। উনি ভ্রু উঁচিয়ে বললেন, কেন? কেন মানে কি? আমি তো আপনার সব শর্ত মেনে নিয়েছি। উনি মৃদু কাত করে বললেন, এখানেই শেষ? আপনাকে কে বলল? এখনও আপনার শাস্তি বাকি। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, ইয়েস, নিন কান ধরুন। আমি ভরকে বললাম, কান ধরব? কেন? উনি চোখ পাকিয়ে বললেন, আবার প্রশ্ন। আমি চুপসে গেলাম। উনি ব্যস্ত কণ্ঠে বললেন, কি হলো? কান ধরুন। আমি কপাল কুঁচকে বললাম, কি করে ধরব? আমার হাত তো আপনি ধরে রেখেছেন। আপনার বুঝি একটা হাত, অন্যটা দিয়ে ধরুন। আমি কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি কোন টাইপের ধরিবাজ? পেটে পেটে তদন্ত চালাচ্ছি। পার্টিতে ডেকে এনে আমাকে জব্দ করা। ঠিক আছে, আজ আমাকে বিপাকে ফেলে হেনস্থা করছেন তো? কোনো ব্যাপার না মিস্টার চৌধুরী, এক মাঘে কি আর শীত যায় বলুন। একটা সুযোগ পাই, এমন টাইট দেব আপনাকে, জীবনে দিলে হতে পারবেন না। আমার নিশ্চুপতা ওনার পছন্দ হয়নি। ধমকে বললেন, ফার্স্ট। ওনার ধমকে কেঁপে উঠে ধরফর করে এক কান ধরলাম আমি। উনি বাঁকা হেসে বললেন, নাও সে সরি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? আজকে অফিসে আমার সাথে যা যা করেছেন সেজন্যে। আমি উদ্বেগ নিয়ে বললাম, ওটা তো আমি আপনার ভালোর জন্যেই। আপনি আবার কথা বাড়াচ্ছেন। একটু আগে কি শর্ত ছিল? আমি ঠোঁট উল্টে নিলাম। ওনাকে দেখলাম পকেট থেকে ফোন বার করলেন। ফোনের ক্যামেরাটা আমার দিকে তাক করতেই আমি সন্দেহী কণ্ঠে বললাম, কি করছেন? সেসব আপনাকে ভাবতে হবে না। ডু হোয়াট আই সে। কান না ধরলে উনি যে ফেলে দেবেন সেটা বেশ বুঝতে পারছি। এভাবে চুলে থেকে পিঠ, হাত দুটোই ব্যথা করছে। সময় নষ্ট না করে কান ধরে ঠোঁট উল্টে মৃদু স্বরে বললাম, সরি। জোরে বলুন। সজোরি। উনি প্রচণ্ড ভাব নিয়ে আমার দিকে তাকালেন। যুদ্ধে জয়ী হলেও মানুষ এইভাবে শত্রুর দিকে তাকায় না। ফোন পকেট রেখে কুটিল হেসে বললেন, অফিসে কি যেন বললেন? খেলার নাম বাবাজি, রাইট? এখন মনে হচ্ছে না কথাটা ঠিক। আমি নাক মুখ ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। এই মুহূর্তে যত রকম গালি আছে সব দিয়ে ভাসিয়ে দিতে করছে ওনাকে। একে তো এতগুলো শর্ত, তারপর কান ধরিয়ে জোরপূর্বক সরিয়ে নেয়া, সেটার আবার ভিডিও করে রাখা। হাউ ডেভিল হি ইজ। উনি আকস্মিক আমার হাতে টান মেরে ওপরে তুললেন। হঠাৎ ব্যাপারটায় হুমড়ি খেয়ে ওনার ওপর পড়লাম আমি। ওনার বুকের সাথে আমার থুতনির ধাক্কা লাগলো। প্রথমবারের মতো কোনো পুরুষের এতটা সান্নিধ্যে আসায় হৃৎপিণ্ডটা এক লাফ দিয়ে কোথাও ছুটে গেল মনে হলো। বুকটা ধড়াস ধড়াস করছিল। ওনার শরীর থেকে ভেসে আসা মিষ্টি সুবাসে নাক কান ধরে যাচ্ছিল আমার। ওনার দিকে পিটোপিটে চোখে তাকাতেই দেখলাম উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমি তাকালে এলোমেলো দৃষ্টি ফেলে বললেন, যান। আমি ওনার মুখের দিকে তখনও চেয়ে আছি। উনি গাঢ় আওয়াজে বললেন, আপনাকে যেতে বলেছি সেজুতি। আমার হুঁশ ফিরল। নির্লজ্জের মতো ওনার গায়ের সাথে লেপ্টে আছি, মনে পড়তেই ছিটকে এক হাত দূরে সরে দাঁড়ালাম। উনি উল্টো ঘুরে গেলেন। কেন যেন মনে হলো আমার সাথে চোখ মেলাতে অনিচ্ছুক উনি। অহেতুক দাঁড়িয়ে থেকে লাভ নেই আমার। এখনো বুক কাঁপছে।
ছুট লাগালাম পার্টির মূল জায়গার দিকে, যেখানে রুদ্রকে দেখতে হবে না।